মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিশ্বাসঘাতকতা শব্দটির সমার্থক হয়ে দাঁড়িয়েছে একটি নাম, খন্দকার মোশতাক আহমেদ। 1757 সালে পলাশীর প্রান্তরে মীর জাফর আলী খান যে কলঙ্কিত অধ্যায়ের সূচনা করেছিলেন, 1975 সালের 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে খন্দকার মোশতাক সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটান। তবে ইতিহাসের নির্মম পরিহাস এই যে, বিশ্বাসঘাতকদের ক্ষমতা দীর্ঘস্থায়ী হয় না এবং তাদের শেষ পরিণতি হয় অত্যন্ত করুণ ও লাঞ্ছনাকর। আজ আমরা আলোচনা করব খন্দকার মোশতাকের সেই নাটকীয় চাটুকারিতা, বঙ্গবন্ধুর রক্ত মারিয়ে ক্ষমতারোহণ এবং পরবর্তী 21 বছরের দুর্বিষহ ও অবমাননাকর জীবন নিয়ে। রাজনৈতিক জীবনের সূচনা ও চাটুকারিতা। 1918 সালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামে জন্মগ্রহণ করা খন্দকার মোশতাক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জনের পর মুসলিম লীগের রাজনীতির সাথে যুক্ত হন। পরবর্তীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি দলটির অন্যতম যুগ্ম সম্পাদক এবং শেখ মুজিবুর রহমানের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন। তবে রাজনীতিতে তোষামোদ বা চাটুকারিতাকে যখন ধূর্ততার সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়া হয়, তখন তা মারাত্মক মারণাস্ত্র হয়ে ওঠে। খন্দকার মোশতাকের ধূর্ত ও নাটকে স্বভাবের সবচেয়ে প্রামাণ্য দৃশ্যটি দেখা গিয়েছিল 1975 সালের মার্চ মাসে, যখন বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমান ইন্তেকাল করেন। শোকাতুর পরিবেশে সবাই যখন নীরবে অশ্রুপাত করছিলেন, তখন মোশতাক নিজ ভাই বোনদের চেয়েও উচ্চস্বরে হাউমাউ করে বিলাপ করতে শুরু করেন এবং মাটিতে শুয়ে গড়াগড়ি দিতে থাকেন। দাফনের সময় কবরে নেমে তিনি চিৎকার করে বলতে থাকেন, আমাকে সহ মাটি দিয়ে দাও, আমি আমার পিতাকে এই অন্ধকার কবরে একা রেখে কিছুতেই উপরে উঠে আসতে পারবো না। সাধারণ মানুষ তখন তার এই কাণ্ড দেখে তাকে পরম দরদি মানুষ বলে মনে করলেও কে জানতো কবরে নেমে নাটক করা এই লোকটাই ঠিক 5 মাস পরে এই পরিবারেরই রক্তে বাংলার মাটিকে রাঙিয়ে দেওয়ার মূল কারিগর হয়ে উঠবেন। 71-এর চক্রান্ত ও 15 আগস্টের ট্র্যাজেডি। খন্দকার মোশতাকের 15 আগস্টের অভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না। এটি ছিল 1971 সালে মুক্তিযুদ্ধের সময় থেকে বুনে যাওয়া এক দীর্ঘ চক্রান্তের ধারাবাহিকতা। 1971 সালে মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় মোশতাক ও তার ঘনিষ্ঠ বলয় মার্কিন CIA এবং পাকিস্তান সরকারের সাথে গোপনে যোগাযোগ স্থাপন করেন। তাজউদ্দিন আহমদ এই দেশবিরোধী চক্রান্তের খবর পেয়ে যাওয়ায় তার ওপর কড়া নজরদারি চালু করেন, যার ফলে তাজউদ্দিনের ওপর মোশতাকের ব্যক্তিগত ক্ষোভ চরমে পৌঁছায়। 1975 সালের 15 আগস্ট ভোরে সপরিবারে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর রক্তমাখা সিঁড়ির ওপর দাঁড়িয়েই খন্দকার মোশতাক নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন। রেডিওর ভাষণে তিনি এই জঘন্য হত্যাকাণ্ডকে ঐতিহাসিক মুহূর্ত এবং খুনি সামরিক কর্মকর্তাদের সূর্য সন্তান হিসেবে অভিহিত করেন। তাঁর 83 দিনের শাসনকালের সবচেয়ে কুখ্যাত কালাকানুন ছিল 1975 সালের 26শে সেপ্টেম্বর জারিকৃত ইনডেমনিটি অর্ডিন্যান্স, অধ্যাদেশ নং 50-এর 1975, যার মাধ্যমে 15 আগস্টের খুনিদের আইনি দায়মুক্তি দিয়ে বিচারহীনতার এক অন্ধকার যুগের সূচনা করা হয়। এরপর 3রা নভেম্বর তাঁরই প্রত্যক্ষ নির্দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় 4 জাতীয় নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়। পতন, পল্টনের সাপের আক্রমণ ও স্বেচ্ছাবন্দী জীবন। অন্যায়ের ভিত্তি দিয়ে গড়ে ওঠা ক্ষমতা দীর্ঘস্থায়ী হয় না। 1975 সালের 6 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব ও পাল্টা অভ্যুত্থানের মুখে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। 1976 সালে ডেমোক্রেটিক লীগ গঠন করে রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার চেষ্টার অংশ হিসাবে তিনি ঢাকার পল্টন ময়দানে একটি বিশাল জনসভার আয়োজন করেন। কিন্তু জনসভা শুরুর ঠিক পূর্ব মুহূর্তে সভাস্থলে কে বা কারা কয়েক ডজন বিষধর সাপ ছেড়ে দেয়। উপস্থিত মানুষ সাপের আতঙ্কে পালিয়ে যায় এবং মোশতাকের রাজনৈতিক পুনরুত্থানের স্বপ্ন ধুলোয় মিশে যায়। সেই ঘটনার পর থেকে তিনি বুঝতে পেরেছিলেন যে ঘরের বাইরে বের হওয়া মানেই জনরোষ ও গণধোলাইয়ের মুখোমুখি হওয়া। ফলস্বরূপ ঢাকার পুরানা পল্টনের নিজ বাসভবনে তিনি এক প্রকার স্বেচ্ছাবন্দী জীবন কাটাতে বাধ্য হন। সূর্যের আলো যেন তাঁর জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। দীর্ঘ 21 বছর
অর্থাৎ ১৯৯৬ সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি চার দেয়ালের মাঝে অপরাধবোধ ও ভয়ে তিলে তিলে এক লাঞ্ছনাকর জীবন কাটান। মৃত্যুর পর চূড়ান্ত লাঞ্ছনা এবং নামফলহীন কবর। ১৯৯৬ সালের ৫ই মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণের পর তার মরদেহের সাথে যা ঘটেছিল তা বিশ্ব ইতিহাসে বিরল। বায়তুল মোকাররমের জানাজা বিড়ম্বনা। জাতীয় মসজিদে জানাজার খবর ছড়িয়ে পড়ার পর হাজার হাজার সাধারণ মানুষ ও বীর মুক্তিযোদ্ধা লাশের গাড়ি ঘেরাও করে তীব্র বিক্ষোভ শুরু করে। ক্ষুব্ধ জনতা লাশের দিকে পচা ডিম ও জুতো নিক্ষেপ করায় পুলিশ জানাজা না পড়িয়েই লাশ সরিয়ে নিতে বাধ্য হয়। নামফলহীন অভিশপ্ত কবর। অত্যন্ত গোপনে কুমিল্লার দাউদকান্দির দশপাড়া গ্রামে তার দাফন সম্পন্ন হয়। জনরোষ ও জুতো মারার আতঙ্কে তার কবরে আজও কোনো নামফলক বা এপিটাফ নেই। এটি আজ বিশ্বাসঘাতকতার এক অভিশপ্ত স্মারক হয়ে টিকে আছে। উত্তরসূরিদের পরিচয় গোপনের জীবন। মোশতাকের সন্তানরা দেশের মাটিতে থাকার সাহস পাননি এবং বিদেশের মাটিতে নিজেদের পারিবারিক পরিচয় গোপন রেখে জীবনযাপন করতে বাধ্য হয়েছেন। গ্রামের বাড়িতেও তাদের পরিবারের কেউ পা রাখার সাহস পান না। উপসংহার: খন্দকার মোশতাক আহমেদ আজ বাংলাদেশের ইতিহাসের আস্তাকুঁড়ে এক মহাধিকৃত চরিত্র। তিনি রাষ্ট্রপতির চেয়ারে বসেছিলেন, কিন্তু ইতিহাস তাঁকে কোনো মান সম্মান দেয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত মারিয়ে পাওয়া সেই ৮৩ দিনের ক্ষমতা মোশতাককে ইতিহাসের মহানায়ক বানাতে পারেনি, বরং বানিয়েছে ইতিহাসের সবচেয়ে বড় খলনায়ক। চাটুকারিতা, ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার শেষ পরিণতি কতটা ভীতিপ্রদ ও অভিশপ্ত হতে পারে, খন্দকার মোশতাকের পুরো জীবন ও মৃত্যু ইতিহাসের পাতায় তার স্থায়ী দলিল হয়ে রয়েছে। এই প্রতিবেদনটি সম্পর্কে আপনার সুনির্দিষ্ট কোনো মতামত বা আরও কোনো তথ্য জানার আগ্রহ আছে কি?